তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের পরিবেশ বিজ্ঞান বইয়ের যে 310 পেজের নমুনা প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। দেখো, এখানে প্রথমে সঠিক উত্তর নির্বাচন করো। বেশ কিছু কোশ্চেন দেওয়া আছে, কোন উত্তরগুলো সঠিক হবে আজকে তোমাদের সেগুলো জানিয়ে দিচ্ছি। দেখো, একের কোশ্চেনে বলেছে জ্বর হওয়ার সময় রোগীর শরীরে উষ্ণতা পাওয়া গেল 104 ডিগ্রি এফ। ওই উষ্ণতা সেলসিয়াস থার্মোমিটারে মাপলে সেই মান কত হবে? এখানে দেখো কতগুলো অপশন দেওয়া আছে, কোন অপশনটা সঠিক হবে। আমরা যদি একটু খাতা কলমে করে দিই তাহলে আমরা বুঝতে পারবো কোন উত্তরটি সঠিক হবে। দেখো, আমরা সূত্র সবাই জানি, C/5 সমান F - 32/9। এটা হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক থেকে আমরা এটা জানি। তো এখানে আমরা কি করব, এখানে যেহেতু বইতে ফারেনহাইট স্কেলের মান কত বলেছে 104, তা আমি কি করব, C/5 এই এফ এর জায়গায় 104 বসিয়ে দিলাম, -32/9। C/5 সমান 104 থেকে যদি 32 বাদ দিই তাহলে কত দাঁড়াচ্ছে 72/9। 9 দিয়ে তুমি 72কে কেটে দাও, 8 নং 72। এবার যদি সি রাখো তাহলে কি হবে, 8 দিয়ে 5 গুণ হবে, গুণ 5, তাহলে সি সমান 40 ডিগ্রি। অর্থাৎ এখানে অপশানে 40 ডিগ্রি আছে সিতে, তাহলে এই উত্তরটি সঠিক হবে। এবার আমরা 2 কোশ্চেনটা দেখছি। একটি থার্মোমিটার দিয়ে সবচেয়ে কম উষ্ণতা -1 ডিগ্রি এবং বেশি উষ্ণতা 99 ডিগ্রি মাপা যায়। ওই থার্মোমিটারে 1 ডিগ্রি করে মোট কটি ঘর পাওয়া যাবে? দেখো, আমরা কটি ঘর পাবো সেটা বার করার শর্তটা হচ্ছে, যেটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক আছে সেটা থেকে নিম্ন স্থিরাঙ্ক বাদ দিলেই আমরা পেয়ে যাবো। তাহলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক দেখতে পাচ্ছি 99 ডিগ্রি, তার থেকে বাদ দেবো কত, নিম্ন স্থিরাঙ্ক কত আছে এখানে, নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে -1 ডিগ্রি। আমি -1 ডিগ্রি বাদ দিয়ে দিলাম, তাহলে দেখো কতগুলো ঘর পাবো, 99 থেকে আমি যদি বাদ দিই মাইনাসে মাইনাসে কী হচ্ছে +1, অর্থাৎ 100টি। তাহলে আমি কত ঘর পাবো, 100টি। সঠিক উত্তর এটা হবে। 3 কোশ্চেন কী বলছে দেখো, সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোক রশ্মি ওই আয়নার ওপর আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে? দেখো, লম্বভাবে যদি পড়ে তাহলে কিভাবে হয়, একটা ধরো এখানে আলোক রশ্মি পড়ছে, এটা ধরো একটা আয়না, এই আয়নাতে এটা হচ্ছে অভিলম্ব, আমরা সবাই এটাকে অভিলম্ব জানি। এই অভিলম্ব বরাবর অর্থাৎ লম্ব বরাবর যদি পড়ে আলোটা, আলোক রশ্মি, তাহলে সে কী হবে, আবার প্রতিফলিত হয়ে লম্ব বরাবরই চলে যাবে। তাহলে সেক্ষেত্রে আপাতন কোণের মান হচ্ছে 0 এবং প্রতিফলন কোণের মান 0। তাহলে কত হবে, এটা উত্তর হবে 0। 4 নম্বর কোশ্চেনটা দেখো, বলেছে রংধনু সৃষ্টির কারণ কি? রংধনু বা রামধনু সৃষ্টির কারণ হলো আলোর বিচ্ছুরণ। 5 নম্বর কোশ্চেনে বলেছে সূর্যের আলোর 12 ঘন্টা কম স্থায়ী হলে নিচের কোন উদ্ভিদের বৃদ্ধি ভালো হয়? সেটি হবে পালং শাক। এবার দেখো, এখানে 6 নম্বরে একটা চিত্র দেওয়া আছে। এখানে দেখো দুটো, এখানে একটা ব্যাটারি দেওয়া আছে এবং সেই ব্যাটারির সঙ্গে দেখো লাইট জ্বলছে, এরকম একটা ছবি দেওয়া আছে। এবার এই ছবিটার সঙ্গে এই নিচের এই যে বর্তনীগুলি ছবি দেওয়া আছে, কোন বর্তনীর রেখাচিত্রগুলো সঠিক হবে সেটা তোমাকে হিসাব করতে হবে। দেখো, এখানে দেখতে পাচ্ছি লাইট জ্বলছে, অর্থাৎ আমরা ভেবে নিতে পারি যে এখানে কানেকশন সবার সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ ব্যাটারির সঙ্গে তারের কানেকশন করা আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এতে কানেকশন ছেদ আছে, তাহলে অর্থাৎ কানেকশন অফ আছে, তাহলে এটা হবে না। এখানে দেখো কানেকশানটা যুক্ত করা নেই, তাহলে এটাও হবে না, কারণ লাইট যেহেতু জ্বলছে, যদি আমরা বর্তনী সংযোগ ছিন্ন থাকে তাহলে তো লাইট কোনোভাবেই জ্বলবে না, তাহলে এই দুটো অপশান কিন্তু হবে না, এ আর সি হচ্ছে না। তাহলে এবার দেখব বি আর সির মধ্যে। দেখো, বি আর সি এর মধ্যে এখানে তারের সংযোগ করা আছে, সিতেও দেখো, ডিতেও দেখো তারের সংযোগ করা আছে। তাহলে এই দুজনের মধ্যে কোনটা সঠিক হবে? এখানে তোমাকে কিন্তু ভালো করে বুঝতে হবে যে এই দুটোই কিন্তু তারের সংযোগ, এখানে দেখাচ্ছে তারের সংযোগ আছে, তাহলে কোনটা সঠিক তোমাকে এবার কিন্তু বুঝতে হবে কোনটা সঠিক, সেটা গভীরভাবে একটু ভেবে দেখো। যেহেতু এখানে এই যে ব্যাটারিটার পজিটিভ প্রান্ত এই দিকে আছে, তাহলে বুঝতে হবে ব্যাটারির পজিটিভ প্রান্ত যদি এদিকে থাকে, আমরা পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত ব্যাটারির চিহ্নটাকে আমরা কীভাবে, সেলের চিহ্ন আমরা কীভাবে দিই, ধরো একটা ছোট দাগ থাকবে আর তার সঙ্গে যদি একটা বড় দাগ থাকে, তাহলে এই বড় দাগটাকে বোঝায় পজিটিভ প্রান্ত আর ছোট দাগটাকে বোঝায় নেগেটিভ প্রান্ত।
তাহলে এইটা যেহেতু দেখতে পাচ্ছি এইটা দেখো ছোট প্রান্তটা এদিকে আছে, তাই না? তাহলে এটা নেগেটিভ প্রান্ত, আর এইটা পজিটিভ প্রান্ত এদিকে আছে, তাহলে এই বড় দাগটা এদিকে থাকলে পজিটিভ প্রান্ত, আর এখানে যেহেতু পজিটিভ প্রান্তটা আছে তাহলে বুঝে যাব যে এইটাই অবশ্যই সঠিক হবে, বিয়েরটা। এবার এবার দেখো 6 নম্বর কোশ্চেনে কি বলছে। 6 নম্বর কোশ্চেনে চুম্বকত্বের নিশ্চিত পরীক্ষা হলো শুধুমাত্র বিকর্ষণ ধর্ম। বিকর্ষণ ধর্মের সাহায্যেই চুম্বকত্বের একমাত্র প্রমাণ। 8 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, একটি দণ্ডচুম্বকে 3টি টুকরো করা হলো, তাহলে 3টি টুকরো করলে 3টি টুকরোতেই চুম্বক থাকবে। 9টা কোশ্চেন কি বলছে, তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি করতে নিচের কোন ক্ষেত্রে সর্বাধিক। এখানে অপশানের মধ্যে ডিএরটা হবে তারের পাক সংখ্যা ও তড়িৎ চুম্বকের মাত্রা একসঙ্গে বাড়ানো হলো। 10টা কি বলছে, একটি বস্তুকণার ওপর 3 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুকণাটির বল প্রয়োগের দিকে 12 মিটার সরে গেল, এর ফলে মোট কাজের পরিমাণ হবে, অবশ্যই উত্তর এ হবে 3 × 12 × 3 জুল। এবার দেখো 9এর কোশ্চেনে বলছে স্ক্রু ড্রাইভারের গতি নিচের কোন গতির উদাহরণ। স্ক্রু ড্রাইভারের গতি মিশ্র গতির উদাহরণ। কেন, একটা স্ক্রু ড্রাইভার যদি এইভাবে তোমরা কোনো একটা পেরেক স্ক্রুকে যদি আমরা কোনো কাঠের মধ্যে আটকাই, তাহলে দেখবে স্ক্রু ড্রাইভারটা সামনের দিকে ঘুরতে ঘুরতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ সে ঘুরছে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে একদিকে সরলরৈখিক গতি আর এদিকে ঘূর্ণন গতি, দুটো গতি চলছে, তাহলে এটা মিশ্র গতি। 12 নম্বর কোশ্চেন বলছে জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইডের এখানে সংকেত দেওয়া আছে, আর ফসফেট মূলক এখানেও সংকেত দেওয়া আছে। যৌগটির সংকেত কী হবে। এখানে দেখো যদি আমরা এটাকে গঠন করি তাহলে আমরা এর সংকেতটা পাবো, সেটা হচ্ছে এই সংকেতটা, অর্থাৎ এখানে ফসফেটের 3টা এখানে পেয়ে যাবে, অর্থাৎ আমরা পেয়ে যাবো ডি নম্বরটা, Zn3PO4 2, এই কোশ্চেন। এবার দেখো 13 নম্বর কোশ্চেনে বলছে PbNO3 গ্রুপ 2 আর এদিকে FeSO4, এটার থেকে বিক্রিয়া ঘটে দাঁড়াচ্ছে PbSO4 প্লাস FeNO3 গ্রুপ 2। এখানে কি ধরনের বিক্রিয়া ঘটছে আমরা দেখো, এখানে দেখো লেডের সঙ্গে NO3, লেড নাইট্রেট, তার সঙ্গে লেডের সঙ্গে NO3 ছিল আর Feর সঙ্গে SO4 ছিল। তো দেখো এদের দুজনের মধ্যে দেখো বিনিময় ঘটেছে, অর্থাৎ NO3কে নিয়েছে Fe আর SO4 নিয়েছে পিবি নিয়েছে SO4কে, অর্থাৎ তাদের মধ্যে বিনিময় ঘটেছে, অর্থাৎ এটা হবে বিনিময় বিক্রিয়া। এবার দেখো 14 নম্বর কোশ্চেনে ভিনিগারের মধ্যে কিছুটা খাবার সোডা মেশালে কী হবে। ভিনিগার হচ্ছে অ্যাসিড, যদি আমরা খাবার সোডা মেশাই, খাবার সোডা হচ্ছে ক্ষার, তার ফলে কী হবে, ভিনিগারের আম্লিক ধর্ম বৃদ্ধি পাবে না, আম্লিক ধর্ম হ্রাস পাবে। আম্লিক ধর্ম মানে হচ্ছে অ্যাসিড ধর্ম হ্রাস পাবে। এবার দেখো 15 কোশ্চেনটা বলছে নিচের কোন মৌলটি ছাড়া জীবকোষ গঠিত হওয়া সম্ভব নয়। জীবকোষ গঠিত হওয়া সম্ভব নয়, সেটা হচ্ছে কার্বন। কার্বন জীবকোষের মধ্যে একটি প্রধান উপাদান। ঠিক আছে, এবার দেখো 16 নম্বর কোশ্চেনটা বলেছে চুল, নখ, চামড়া, পেশি অপরিহার্য উপাদান হলো প্রোটিন। এবার দেখো পরের কোশ্চেনটা বলছে যে 17 নম্বর কোশ্চেনে বলছে Cl1735 এই পরমাণুর ক্রমাঙ্ক নিউটন সংখ্যা কীভাবে হবে। দেখো আমরা যদি এটাকে হিসাব করে দেখি, Cl1735 এই হিসাবে দেখো এটার মধ্যে আমরা নিচে যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা বলি পরমাণু ক্রমাঙ্ক, আর ওপরটাকে বলি ভর সংখ্যা। এবার এই ভর সংখ্যার মধ্যে মূলত কি কি থাকে, দুটো জিনিস থাকে, একটা হচ্ছে প্রোটন, আর একটা কি থাকে নিউটন। এই প্রোটন আর নিউটন মিলে ভর সংখ্যা হয়। তো প্রোটন এটা যদি 17, দেখো প্রোটন দেওয়া আছে, এখন প্রোটন যদি 17 হয় তাহলে নিউটন কত হবে, নিউটন হবে 35 থেকে যদি তুমি 17 বাদ দিয়ে দাও তাহলে কত দাঁড়াচ্ছে 18। তাহলে আমাকে এখানে কি চেয়েছিল, আমাকে এখানে বলেছিল যে পরমাণু ক্রমাঙ্ক আর নিউটন সংখ্যা কত। আমরা জানি যে পরমাণু ক্রমাঙ্ক যত হয়, প্রোটন সংখ্যা যত হয় পরমাণু ক্রমাঙ্ক ঠিক তত হয়। তাহলে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে কত 17, আর নিউটন সংখ্যা কত বিয়োগ করলে হচ্ছে 18। তাহলে আমরা সঠিক উত্তর এখানে দেখতে পাচ্ছি, সঠিক উত্তর হবে 17, 18। এটি কোন পলিমারটি বায়োডিগ্রেডেবল মানে যেটা নাকি জীবাণুদের দ্বারা বিয়োজিত হতে পারে, অর্থাৎ পচে যেতে পারে। এখানে দেখো পলিথিন পচে না, পিভিসিও পচে না, পেটও পচে না, তাহলে যেটা হবে সেটা উত্তর হবে মাংসপেশী প্রোটিন।
লোহিত কণিকার হিমোগ্লোবিনের কাজে কোন ধাতু অপরিহার্য? হিমোগ্লোবিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আয়রন। এরপরটা দেখো, বলেছে এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না সেটি হলো ভিটামিন। ভিটামিন থেকে কিন্তু শক্তি পাওয়া যায় না, ঠিক আছে। এবার দেখো, অ্যামোনিয়া হলো আয়োডিনের অভাবজনিত রোগ, ভিটামিন ডি এর অভাবজনিত রোগ, লৌহ অভাবজনিত রোগ। অবশ্যই লৌহ অভাবজনিত রোগ। একটি সংশ্লিষ্ট খাদ্য হলো জ্যাম, আম, মাছের ঝোল, কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস হবে সংশ্লিষ্ট খাদ্য, কারণ এই খাদ্য কোনো প্রকৃতি থেকে পাওয়া যায় না, এই খাদ্য প্রক্রিয়াজাত নয়, এই খাদ্যটা সংশ্লেষিত করা হয়। আচ্ছা, এবার দেখো, কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটি কি বলে? সেই জায়গাটিকে আমরা বলি কক্ষ। ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো ডিম্বাশয়। সাধারণ মাছি ছড়ায় এমন একটি রোগ হলো টাইফয়েড। ইনফ্লুয়েঞ্জা হলো বায়ুবাহিত রোগ। এবারে আমরা 2-এর দাগে ঠিক ভুল কোশ্চেনগুলো দেখব। দেখো, এখানে বলেছে স্ত্রী মশা কেবলমাত্র ফলের রস পান করে। স্ত্রী মশা নয়, পুরুষ মশা হবে, তাই এটি ভুল আছে। সাধারণ মাছি খাদ্য বা পানীয়ে মলত্যাগের মাধ্যমে রোগ ছড়ায়। অবশ্যই সঠিক হবে। সস্তার খাবারে মেশানো বেশিরভাগ আলকাতরার মতো জিনিস থাকে। একদম সঠিক, তার নাম হচ্ছে আজিনোমোটো। জন্মগত ত্রুটি ও মানসিক সমস্যার কারণ হতে পারে। হ্যাঁ, হতে পারে, ঠিক। টিকাদানের মাধ্যমে জল বসন্তকে পৃথিবীর বুক থেকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়েছে। অবশ্যই সঠিক। ফ্লুরাইডের প্রভাবে হাতের তালু খসখসে উঁচু উঁচু ছাপ দেখা যায়। না, ফ্লুরাইডে নয়, আর্সেনিকের প্রভাবে, তাই এটা কাটা। কলেরা একটি বায়ুবাহিত রোগ। কলেরা বায়ুবাহিত নয়, কলেরা হচ্ছে জলবাহিত রোগ, তাই এটা কাটা হবে। অনেকগুলো খাদ্য শৃঙ্খল একে অন্যের সঙ্গে যুক্ত হয়ে তৈরি হয় খাদ্যজাল। অবশ্যই সঠিক। তাপমাত্রা কমলে ব্যাপন তাড়াতাড়ি ঘটে না। তাপমাত্রা কমলে না, তাপমাত্রা বাড়লে ব্যাপন তাড়াতাড়ি ঘটে, তাই এটা ভুল আছে। আমের বীজে একটি বীজপত্র থাকে। আমের বীজে একটি না, আমের বীজে বীজপত্র থাকে 2টি, তাই এখানে একটি দিয়েছে, তো ওটা ভুল হবে। মটর গাছের কাণ্ডের পর্ব থেকে বেরোনো মূল বেয়ে ওপরে ওঠে। মটর গাছের কাণ্ডে নয়, মটর গাছের অগ্রভাগ থেকে বেরোনো মূল, ঠিক আছে, ওপরে ওঠে, তাই এটা ভুল আছে। মূলে পর্ব ও পর্বমধ্য থাকে না, মূলে থাকে না, কাণ্ডে থাকে, তাহলে এটা ভুল আছে। প্রক্রিয়াজাত খাবারের তুলনায় প্রাকৃতিক খাবারের পুষ্টিগুণ কম। না না, প্রাকৃতিক খাবারের পুষ্টিগুণ অবশ্যই বেশি, তাহলে এটাও ভুল আছে। একটি খাদ্য থেকে একাধিক খাদ্য উপাদান পাওয়া যেতে পারে। অবশ্যই পাওয়া যেতে পারে, যেমন ডিমের মধ্যেও অনেক কিছু পাওয়া যায়, ঠিক আছে, তাই একটা খাদ্য থেকে অনেক উপাদান পাওয়া যায়। শক্ত দড়ির মতো টেন্ডন, লিগামেন্ট প্রোটিন দিয়ে তৈরি। অবশ্যই। ব্যাপনের সময় অণুরা কম গাঢ় অংশ থেকে বেশি গাঢ় অংশ থেকে ছড়িয়ে পড়ে। ব্যাপনে নয়, এটা হচ্ছে অভিস্রবণে হবে, তাহলে এটা ভুল আছে। এর পরের ভিডিওতে তোমাদের এই শূন্যস্থান পূরণগুলো আমি দেখিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও।